আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার, বিবিএ প্রফেশনালস, ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। আজকে 8 সেমিস্টারের হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের হচ্ছে প্রফিট অ্যান্ড প্রফিটেবিলিটি টপিকটা নিয়ে আলোচনা করব। যে হোয়াট ইজ প্রফিট, প্রফিট হচ্ছে কীভাবে অ্যানালাইসিস করা হয়, অ্যান্ড হোয়াট ইজ প্রফিটেবিলিটি, বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে কোয়েশ্চেন আসলে এভাবে আসতে পারে যে what do you mean by profit and profitability? So what do you mean by profit and profitability? নর্মালি যে কোনো প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে মানে নন প্রফিট বাদে যেগুলো আর কি প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করে, অবশ্যই প্রফিটের জন্যই ব্যবসা পরিচালনা করে। বেসিক্যালি প্রফিট ছাড়া বা হচ্ছে মুনাফা ছাড়া কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। প্রফিট আর্ন করার মাধ্যমেই প্রতিষ্ঠানগুলো চলে এবং প্রতিষ্ঠানগুলো পরিচালনা হয়ই হচ্ছে প্রফিট আর্ন করার জন্য। তো প্রফিট অর্থাৎ লাভ, লভ্যাংশ। নর্মালি প্রফিট নর্মাল দৃষ্টিতে এরকম হয় যে প্রফিট টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স। অর্থাৎ প্রফিট আর্ন করা হয় টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ আমার যদি উৎপাদনমূলক প্রতিষ্ঠান হোক বা ব্যবসায়িক অন্যান্য প্রতিষ্ঠানগুলোই হোক, সেখানে আমার প্রফিট আর্ন করতে হলে যে পরিমাণ রেভিনিউ থাকবে সেখান থেকে এক্সপেন্সটা লেস করতে হবে, তারপর আমাদের প্রফিট আসবে। এটা সাধারণত নর্মাল দৃষ্টিতে আমরা বুঝি। তো এখানে একটু দেখি যে হোয়াট ইজ প্রফিট সম্পর্কে বলছে। প্রফিট ইজ আ ফাইন্যান্সিয়াল বেনিফিট দ্যাট ইজ রিয়ালাইজড হোয়েন দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ গেইন ফ্রম আ বিজনেস অ্যাক্টিভিটি এক্সিডস দ্য এক্সপেন্স। অর্থাৎ এক্সপেন্স থেকে রেভিনিউ যখন বৃদ্ধি পায় বা হচ্ছে যে পরিমাণ এক্সপেন্স হচ্ছে তার থেকে আমার রেভিনিউটা বেশি হয়, তখনই প্রফিটটা হচ্ছে চলে আসবে। কস্ট অ্যান্ড ট্যাক্সেস নিডেড টু সাস্টেইন দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ এই যে পরিমাণ রেভিনিউ থাকবে সেখান থেকে আমাদের রেভিনিউ হচ্ছে মানে এক্সপেন্স থেকে রেভিনিউটা যখন বাড়বে, অর্থাৎ প্রফিট যে অংশটা সেখান থেকে আমাদেরকে ট্যাক্স দিতে হবে এবং আদার্স যেই হচ্ছে ফর্মালিটিস বা এক্সপেন্সগুলো সেগুলো লেস করার মাধ্যমেই আমাদের প্রফিটটা আর্ন হবে, প্রপার যে হচ্ছে ওয়ে সেখান থেকে। এনি প্রফিট দ্যাট ইজ গেইন গোজ টু বিজনেস ওনার্স। অর্থাৎ যে পরিমাণ প্রফিট আর্ন হবে সেটার মালিক কে থাকবে? অবশ্যই প্রতিষ্ঠানের মালিক যিনি। who may or may not decide to spend it on the business। অর্থাৎ যে পরিমাণ প্রফিট আসবে, নর্মালি কি হয় যে প্রফিট থেকে নির্দিষ্ট একটা অংশ হচ্ছে প্রতিষ্ঠানে আবার ব্যবসায় হচ্ছে পরিচালনা করার জন্য ইনক্লুড করা হয়। আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে প্রফিটের থেকে কিছু অংশ সঞ্চয় করে রাখা হয়, যেটা আর কি হচ্ছে সঞ্চিত মুনাফা হিসেবে হচ্ছে গ্রহণযোগ্য হবে এবং অন্যভাবেও মালিক তার ইচ্ছা অনুযায়ী কোম্পানির হচ্ছে প্রোগ্রেসের জন্য ইউটিলাইজ করতে পারে। এছাড়াও মালিক হচ্ছে টোটাল ব্যবসার সাইড থেকে হচ্ছে তার প্রফিটটা সরিয়ে নিতে পারে বা প্রফিটটা তার ব্যবসায় ব্যবহার না করতে পারে। ডিপেন্ডস অন ওনার, অবশ্যই ওনার যেটা হচ্ছে বুঝবেন বা ভালো বুঝবেন সেটাই প্রফিটের ক্ষেত্রে করে থাকবেন। আমরা বলছি প্রফিট ইজ দ্য মানি আ বিজনেস মেক্স আফটার অ্যাকর্ডিং ফর অল দ্য এক্সপেন্সেস। অর্থাৎ অল এক্সপেন্সেস যেগুলো আছে সেখান থেকে বাদ দিয়ে হচ্ছে বিজনেস হচ্ছে প্রফিট তৈরি করবে, রিগার্ডলেস অফ ওয়েদার দ্য বিজনেস ইজ আ কাপল অফ কিডস রানিং স্ট্যান্ড পাবলিসিটি কোম্পানিজ গোল। আচ্ছা,
তো কোম্পানির গোল, যে কোম্পানির একটা নির্দিষ্ট লক্ষ্য যে আমি এই পরিমাণ প্রফিট আর্ন করব বা আমি এই পরিমাণ কোম্পানির হচ্ছে প্রোগ্রেস করব, সেই গোল অর্জন করার জন্য অবশ্যই প্রফিটটা ম্যান্ডেটরি। কারণ এখানে প্রতিষ্ঠানের প্রফিট আর্ন না করলে আমার প্রতিষ্ঠান পরিচালনার কোনো মানে হয় না, যেগুলো আর্থিক প্রতিষ্ঠান হোক বা ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক। তারপর বলছে আচ্ছা প্রফিটেবিলিটি। প্রফিটটা বুঝতে পারলেই প্রফিটেবিলিটি অনেকটা বোঝা যায়, যে প্রফিটেবিলিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ এ বিজনেস টু আর্ন প্রফিট। অর্থাৎ প্রফিটেবিলিটি কি, যে প্রফিট আর্ন করার জন্যই প্রফিটেবিলিটা হচ্ছে মানে একটা সক্ষমতা। প্রফিটেবিলিটি হচ্ছে একটা সক্ষমতা যেটার মাধ্যমে প্রফিট আর্ন করা যায়। A profit is what is left of the revenue a business generates after it pays all expenses directly related to the generation of the revenue, such as producing a product and other expenses related to the conduct of the business. প্রফিটটা কথা বলছে যে প্রফিট এবং প্রফিটেবিলিটি দুটোর মধ্যে পার্থক্য কি। প্রফিটটা হচ্ছে মূলত যেটা আমার টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে যে বাড়তি অংশটা থাকে, অর্থাৎ যেই বৃহৎ অংশটা থাকে সেটা থেকে ট্যাক্স এবং আদার্স খরচগুলো বাদ দিয়ে যে নিট যে অংশটা থাকে সেটা হচ্ছে আমার প্রফিট। অ্যান্ড প্রফিটেবিলিটিটা কি, যে প্রফিটেবিলিটি ইজ দ্য স্টেট অর কন্ডিশন অফ yielding financial profit or gain. It is often measured by price to আর্নিং রেশিও। অর্থাৎ আর্নিং রেশিওর মাধ্যমে এটা মেজার করা হয় এবং কি হয় যে প্রফিট আর্ন করার অ্যাবিলিটিটাই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি, অর্থাৎ সক্ষমতা। তো এখানে বলছে যে ডিসকাস দ্য ভেরিয়াস মেজার্স অফ প্রফিটেবিলিটি। অর্থাৎ প্রফিটেবিলিটির বিভিন্ন বিষয়গুলো, ওই যে বললো যে প্রফিটেবিলিটি মেজার করা হয় বিভিন্ন রেশিওর মাধ্যমে। অর্থাৎ রেশিওর অ্যামাউন্ট দেখে বোঝা যায় যে এটা সক্ষমতা কতটুকু, দ্যাট ইজ প্রফিটেবিলিটি। ওকে, তো আমরা বিভিন্ন ধরনের প্রফিটেবিলিটিগুলো দেখে মেজারমেন্ট, বিভিন্ন রেশিও মেজারমেন্ট দেখে আমরা প্রফিটেবিলিটি বুঝতে পারবো। তো এখানে এরকম হতে পারে কোশ্চেনটা, জাস্ট ট্রাই the various measures of profitability. তো প্রফিটেবিলিটি যেটা, যে বিভিন্ন রকম রেশিও অ্যানালাইসিস করার মাধ্যমে বোঝা যাবে যে হচ্ছে, বা অ্যামাউন্ট দেখানোর মাধ্যমে বোঝা যাবে যে হচ্ছে প্রফিটেবিলিটিটা কি। এখানে আমি একটু পড়ি যে প্রফিটেবিলিটি রেশিও ইজ এ মেজার অফ প্রফিটেবিলিটি হুইচ ইজ এ ওয়ে টু মেজার এ কোম্পানিজ পারফরমেন্স। অর্থাৎ রেশিও অ্যানালাইসিস তো এরকমই, যে ওটার হচ্ছে দেখে ওটার পার্সেন্টেজ বা ওটার যে সেটা দেখে বোঝা যাবে যে এটার পারফরমেন্সটা কেমন। তো প্রফিটেবিলিটি ইজ সিম্পলি দ্য ক্যাপাসিটি টু মেক এ প্রফিট অ্যান্ড আ প্রফিট ইজ what is left over from income earned after you have deducted all costs and expenses related to earning income. অর্থাৎ যে প্রফিটেবিলিটি হচ্ছে ক্যাপাসিটি, সক্ষমতা। দ্য ফেমাস ফর্মুলাস ইউ আর অ্যাবাউট টু আর্ন। আচ্ছা, এখানে কিছু টাইপস অফ প্রফিটেবিলিটি রেশিওজের মাধ্যমে এক্সপ্লেইন করছেন যে এটা কিভাবে কাজ করে। আমরা একটু দেখি, প্রথমে আছে যে টাইপস অফ profitability ratios. প্রথমে আছে গ্রস মার্জিন। গ্রস মার্জিনটা মূলত করা হয় যে গ্রস প্রফিট, অর্থাৎ প্রফিট পরিচালনা করার মাধ্যমে, কোম্পানি পরিচালনা করার মাধ্যমে যে গ্রস যে অংশটা আছে, যে গ্রস প্রফিট নেট সেলস, গ্রস প্রফিট এন্ড নেট সেলস। গ্রস মার্জিন বের করার জন্য
একটা এক্সাম্পল আমরা দেখি যে a company that sold 5 lakh in running shows last year and had a gross profit 7 lakh. What 50 lakh and 17 lakh. আচ্ছা, তো গ্রস মার্জিনটা কি? তো এখানে যদি আমি নেট সেলস দিই, lakh and gross profit এখানে দেওয়া আছে 15 lakh। তো এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 14%, গ্রস মার্জিন 14%। তো এখানে দেখা গেছে যে 14% গ্রস মার্জিন আসবে। এখানে বলছে যে ফর এভরি ডলার ইন শো সেলস earn 14% in profit and spend 86% to make it। অর্থাৎ আমরা যদি 100% ধরি, 100% যদি টোটাল ধরি, তাহলে এখানে গ্রস মার্জিন 14% এবং 86% আমাদের টোটাল কস্ট। ওকে, তাহলে কোম্পানিটার অবস্থা, প্রফিটের সক্ষমতা কত? 14%। টোটাল কস্ট থেকে আমাদের হচ্ছে টোটাল থেকে যে 14% যে আমাদের গ্রস মার্জিন থেকে 86% আমাদের হচ্ছে স্পেন্ড করা হয়েছে, খরচ করা হয়েছে। 100% থেকে 86% স্পেন্ড করা হয়েছে এবং 14% আমাদের সক্ষমতা, অর্থাৎ প্রফিটেবিলিটির হার কত? 14%। বুঝা গেল? আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল থেকে বুঝি কিভাবে করব। যে অপারেটিং মার্জিন, অপারেটিং মার্জিনে operating profit and net sales। এক্সাম্পল একটু দেখি যে কোম্পানি সেলস কম্পিউটার লাস্ট ইয়ার জেনারেটেড নেট সেলস 12 lakh and operating income 100 lakh। বা হচ্ছে এখানে যদি একটা জিরো বাড়াই দিই, এখানে ক্যালকুলেট করলে আসে 12%। অপারেটিং মার্জিনে এখানে আছে 12%। তাহলে এখানে দেখলে কি বোঝা যাবে যে out of every dollar you made in sales you spend 12 cents in expense and related to the direct production of the company। অর্থাৎ 12% অপারেটিং মার্জিন, 100% এর মধ্যে 12% অপারেটিং মার্জিন। তাহলে এটা থেকে প্রফিটেবল সক্ষমতা কত সেটা বোঝা গেল। আমরা নেক্সট এটা দেখি, রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট হচ্ছে নেট ইনকাম এবং অ্যাসেট, নেট ইনকাম এবং অ্যাসেট। এখানে নেট ইনকাম দেওয়া আছে, এক্সাম্পল এভাবে দেওয়া আছে যে imagine that you are the president of a large company that manufactured steel. Last year your company had net income 25 lakh, আচ্ছা 25 কোটি এখানে দিছে, and total value of its assets such as plant, equipment and machinery total অ্যাসেটের মধ্যে আছে 135 কোটি। what was your return on asset? তাহলে নেট ইনকাম দিয়ে আমরা দিতে পারি
তাহলে ROE দাঁড়ায় 18.5%। রিটার্ন অন অ্যাসেটের ক্ষেত্রে ROE দাঁড়ায় 18.5%। এখানে বলছে দিস মিনস দ্যাট ইউ জেনারেট 18.5% ইনকাম ফর এভরি ডলার ইউর কোম্পানি হোল্ডস ইন অ্যাসেট। অর্থাৎ টোটাল অ্যাসেটের তুলনায় তোমার সক্ষমতা কত হয়েছে, যে অ্যাসেটের থেকে তোমার ইনকাম হয়েছে 18.5% রিটার্ন অন অ্যাসেট। এবার আমরা নেক্সট অপশনে চলে যাই, রিটার্ন অন অ্যাসেট। এরপরে আছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু নেট ইনকাম ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্ট বা শেয়ার হোল্ডার্স ইনভেস্টমেন্ট দাঁড়াতে পারে। এখানে এক্সাম্পলটা এরকম, imagine that your social media company just went public last year, okay, resulting in total investment 100 কোটি and your company's net income for your year 10 কোটি। মানে ইকুইটি অর্থাৎ রিটার্ন অন ইকুইটি, টোটাল ইকুইটির উপর কত রিটার্ন আসছে। তো এখানে যদি এভাবে করি যে 10%, আরও এই হচ্ছে 10%। আর রিটার্ন অন মানে ইকুইটির উপর যে পরিমাণ রিটার্ন আসছে 10% আসছে, তার মানে আমার প্রফিটেবিলিটির সক্ষমতা 10% টোটাল ইনভেস্টমেন্টের উপর বা টোটাল ইকুইটির উপর। এরপর আমরা যাব 5 নম্বর এক্সাম্পলে। ওভারহেড রেশিও। Overhead ratio operating expense divided operating income interest। এখানে एग्जांपल এরকম যে Microsoft had $30.8 billion in operating expense according to 2013 annual report। আচ্ছা, it earned 26.8 billion operating income and 0.7 billion interest income। অর্থাৎ অপারেটিং ইনকাম দিয়ে দিছে, এখানে অপারেটিং এক্সপেন্সটা দেখি, এক্সপেন্সটা দিছে যে $30.8 billion and 26.8 হচ্ছে অপারেটিং ইনকাম, আর ইন্টারেস্ট দিছে 0.7। এটা ক্যালকুলেট করলে 1.1, তাহলে ওভারহেড রেশিও 1.1। এখানে বোঝা যাচ্ছে যে টোটাল যেই হচ্ছে ওভারহেড যেই খরচ, সেই খরচ বা টোটাল অপারেটিং এক্সপেন্স থেকে অপারেটিং ইনকাম প্রফিট, অপারেটিং ইনকামের সক্ষমতা 1.1। অর্থাৎ মাইক্রোসফটের ওই ইয়ারের প্রফিটেবিলিটি বা প্রফিট আর্ন করার সক্ষমতা 1.1। এরপর আমরা আরেকটা এক্সাম্পলে যাই। রিটার্ন
capital, return on investment capital. ROIC, there's a net income, long-term debt, plus equity. এখানে এক্সাম্পলে দেওয়া আছে যে নেট ইনকাম দেওয়া আছে 12.2 বিলিয়ন অ্যান্ড লং টার্ম ডেট অ্যান্ড ইকুইটি দেওয়া আছে যে 8.5 বিলিয়ন। ক্যালকুলেট করলে আসে 13.6 বিলিয়ন। তাহলে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাপিটালে দেখা যাচ্ছে ROIC-তে দেখা যাচ্ছে যে ইনকাম অর্থাৎ হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাপিটালের উপর আমার ইনকাম করার সক্ষমতা 13.6%। তাহলে এই এক্সাম্পলগুলোর মাধ্যমে কিন্তু বোঝা গেল যে প্রফিট এবং প্রফিটেবিলিটির মধ্যে পার্থক্য কি। যে প্রফিট কিন্তু যে জাস্ট টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে যেই অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্ট থেকে ট্যাক্স অ্যান্ড আদার্স এক্সপেন্স বাদ দিয়ে যে অ্যামাউন্ট আমরা পাই, যে নেট যেটা পাই সেটা হচ্ছে আমাদের প্রফিট। অ্যান্ড প্রফিটেবিলিটি হচ্ছে এই প্রফিট আর্ন করার জন্য যে সক্ষমতা, অর্থাৎ প্রফিট আর্ন করার সক্ষমতা কতটুকু। তো আমরা এই 5-6টা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু হচ্ছে পার্সেন্টেজগুলো দেখে কিন্তু সহজে বুঝতে পারলাম যে একটা প্রতিষ্ঠানের হচ্ছে ইয়ারলি বা একটা নির্দিষ্ট সময় পর তার হচ্ছে প্রফিট আর্ন করার ক্ষমতা কতটুকু বা সক্ষমতা কতটুকু, এটাই হচ্ছে আমাদের প্রফিটেবিলিটি, যেটা কিনা প্রফিট আর্ন করার সক্ষমতাকে প্রফিটেবিলিটি বলা হয়ে থাকে। তাহলে প্রফিট অ্যান্ড প্রফিটেবিলিটি যদি বলা হয় যে হচ্ছে